শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়া, শ্রদ্ধেয় শিক্ষিকাগণ, আমার ছাত্র বন্ধুরা, প্রথমেই আমি বিষয়ে যাওয়ার আগে 5 মিনিট কেন স্বামীজির প্রতি আমাদের এই উদাসীনতা একটু আলোচনা করতে চাই। প্রথম কথা, কতক্ষণ বলবো এটা সবচেয়ে বড় কথা। আজকাল না বেশিক্ষণ শোনার ধৈর্য আমাদের নেই। আমি সারা ভারতবর্ষে বক্তৃতা করে বেড়াই, শুরুতে জিজ্ঞেস করি যে বলবো কতক্ষণ। বেশিক্ষণ বললে মনটা বাইরে চলে যাবে, শরীরটা এখানে থাকবে। কারণ ফ্রয়েড একটা বিখ্যাত কথা বলেছিলেন, দি প্রাইস অফ সিভিলাইজেশন ইজ দ্য ডিনায়াল অফ আওয়ার ইনস্টিংক্ট। আমাদের দেশে কেউ যেতে পারবে না, ভয়তে দিদিমণিরা আছেন, মনটা বাইরে চলে যাবে, সেটা আমি চাই না। সেই জন্য একটা সময় রেখে বলবো। আর আমি বলার পরে মিনিট 10 বা মিনিট 15 প্রশ্ন উত্তর একটা সেশন রাখতে চাই। কারণ যারা শুনেছেন তারা মন দিয়ে শুনলেন না, এটা আমাদের জানা খুব দরকার। কেন বিবেকানন্দের প্রতি উদাসীনতা? আমরা যারা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি, আমি তো সাংবাদিকতায় চাকরি করি, আমি যদি মাস্টার মশাইদের দিয়ে শুরু করি, আমি বিভিন্ন কলেজের মাস্টার মশাই, ভাইস চ্যান্সেলর জিজ্ঞেস করেছি যে স্বামী সম্বন্ধে কি জানেন। যা বলেছেন তাতে 6টা বাক্যে সেটাকে নামিয়ে আনা যায়। প্রথম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, তিনি 1863 সালে 12 জানুয়ারি জন্মেছিলেন, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য হচ্ছে বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরের সন্তান ছিলেন। তৃতীয় বাক্য স্কটিশ চার্চ কলেজে পড়তেন। চতুর্থ বাক্য শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন। পঞ্চম বাক্য শিকাগোয় বক্তৃতা দিয়ে বিখ্যাত হন। ষষ্ঠ বাক্য 39 বছর বয়সে মারা যান। এতে বেশি কিছু আমরা জানি না। কেন জানি না, খোঁজ করতে গিয়ে ঐতিহাসিক কারণ খুঁজে পেয়েছিলাম। আসলে বিবেকানন্দকে সাহেবরা মারাত্মক ভয় পেয়েছিল। যখন বিবেকানন্দ ফিরে আসেন 1897 সালে প্রথমবার বিদেশ থেকে, যুবকেরা যেভাবে জেগে উঠেছিল, সাহেবরা এতটাই ভয় পায়। আমাদের দেশে ঐতিহাসিকরা যেহেতু বিদেশের চোখ দিয়ে এদেশটাকে দেখেন, তাই বিপ্লব আন্দোলনটায় বেশি মানুষ পিএইচডি করেন না। যদি করতেন তারা অবশ্যই এই কাজগুলো নিয়ে ভালো করে আলোচনা করতেন। আমরা করি না। আমাদের তো কলকাতা পড়া মানে কটন পড়া, গান্ধী পড়া মানে লুই ফিশার পড়া। ফলে আমাদের দেশীয়ভাবে আমরা দেখি না। যুবকেরা এমনভাবে জেগে উঠেছিল 1902 থেকে 1910, শ্রী অরবিন্দকে গ্রেপ্তারের আগে অবধি, 1909 টু বি মোর প্রিসাইজ, সাহেবরা ভয় পেয়ে গেছে। এবং এই যে রাজধানীটা দিল্লিতে চলে যায়, জেনে যে দিল্লিতে জলের অভাব আছে এবং দিল্লিতে যারা বসেছেন তারা কেউই বেশি দিন রাজত্ব করতে পারেননি, সেটাও কিন্তু বাঙালিদের কান মোড়ার জন্য। বঙ্গভঙ্গের প্রস্তাব, সেটাও বাঙালিদের খাটো করার জন্য। এবং যেদিন দিল্লিতে চলে যায় রাজধানী, সেদিন স্টেটসম্যান কাগজে পরপর 2 দিন লর্ড কার্জন লেখা লিখেছে। লেখার বিষয়বস্তু ছিল এই যে বাঙালিকে দিল্লিতে চলে গেল রাজধানী, এরপর থেকে বাঙালি পলিটিক্যাল এবং ইকোনমিক্যালি উইক হয়ে যাবে। সেটা ছিল মূল কারণ। এবং কারণের পিছনে ছিলেন বিবেকানন্দ। বিবেকানন্দ মানুষকে প্রথম শিখিয়েছিলেন, এই দেশটা তোমার, দেশটাকে ভালোবাসো এবং পরানুকরণের মধ্যে দিয়ে জীবনটাকে কাটিও না। যখন জাস্টিস রাওলাটের নেতৃত্বে সিডিশন কমিটি তৈরি হয়, সেই সিডিশন কমিটি বিবেকানন্দ সম্বন্ধে বলেছিল, বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান when he was alive। আমি যেহেতু একদম যুবক যুবতীদের নিয়ে কাজ করি, আমি নানাভাবে সমাজসেবার কাজ করে থাকি রামকৃষ্ণ মিশনের নেতৃত্বে, আমার এই যুগের ছেলে মেয়েদের প্রতি সাংঘাতিক বিশ্বাস আছে। অধ্যক্ষা মহাশয় যেটা বললেন সেটা 100বার সত্যি। তোমরা পড়াশোনাটা একেবারেই করো না, কিন্তু তোমাদের যে জিনিসটা আছে আমাদের ছিল না, সেটা হচ্ছে মানুষের প্রতি দায়বদ্ধতা। যদি ছেলেমেয়েরা এগিয়ে না আসতেন, যারা বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়েন, তাহলে কোভিডের সময় কলকাতায় পথসারমেয়দের মৃতদেহের পাহাড় জমে যেত। জমেনি, তারা একেবারে রুটিন করে তাদের খাবার দিয়েছে, জল দিয়েছে, ওষুধ দিয়েছে এবং তাদের সেবা যত্ন করেছে। একটি ঘটনা বলি, একবার আমি বালিগঞ্জ লেক দিয়ে যাচ্ছি, আমার 4টে পোষ্য আছে, তাদের নিয়ে দেখি 2টি ছেলে মেয়ে তুমুল তর্ক করছে একজন সার্জেন্টের সঙ্গে। বলছে দরজা খুলে দিতে হবে। সার্জেন্ট খুলবেন না, বলছে না নিয়ম নেই। তখন সেই ছেলে মেয়ে 2টি বলে যে এর মধ্যে 2টো পথসারমেয় আছে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, যদি ওষুধ দেওয়া না যায় তাহলে এই পথসারমেয় 2টি মারা যাবে। তাই সকালে 5 মিনিট দরজা খুলতে হবে, ওরা গিয়ে ডাকবেন, পথসারমেয় 2টি আসবে, ওষুধ দিয়ে দেবেন, আর সন্ধ্যেবেলায় করতে হবে। ব্যবস্থা করা হয়েছিল, সেই পথসারমেয় 2টি এখনো বেঁচে আছে। এই যে কনসার্ন ফর আদার্স আমাদের সময় ছিল না।
আমাদের সময় ছিল না। এখন ছোট ছোট গ্রুপ করে সারা ভারতবর্ষে যেভাবে তরুণ তরুণীরা সেবা করছে, এ একটা বিরাট ব্যাপার, দেখবার মতো। আমি কোয়েম্বাটুরে কিছু আগে গেছিলাম, সেখানে কলেজ ছেলেমেয়েরা যেভাবে বয়স্কদের সেবা করছে, যারা একাকিত্বে ভুগছে, সারা পৃথিবীর সমস্যা, কিভাবে রুটিন করে তাদের বাড়িতে যাওয়া, তাদের লাইফ সার্টিফিকেটের সময় ব্যাংকে নিয়ে যাওয়া, তাদের অন্যান্যভাবে দেখা, এটা দেখবার মতো। এর সঙ্গে যদি পড়াশোনাটা যুক্ত করা যায়, যদি থিওরিটিক্যালি একটা আদর্শকে ভালোবাসা যায় এবং সারা জীবন যদি সে আদর্শের কথাগুলো জীবনের প্রতিফলনের চেষ্টা হয়, তাহলে সমাজ অনেকখানি এগিয়ে যাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এবার আমি মূল বিষয়ে চলে যাই। মূল বিষয় হচ্ছে যে বিবেকানন্দ নারী শিক্ষা সম্বন্ধে কি বলেছেন। স্বামী যখন ফিরে আসেন, তখন খবরের কাগজগুলো স্বামীজির উপর খুব চটে গিয়েছিল। খবরের কাগজ কোনোদিনই তাই ক্ষমা করেনি, এদেশের খবরের কাগজ। মারা যাওয়ার পর অমৃতবাজার লিখেছিল দ্য মিট ইটিং স্বামী অফ বেলুড় মঠ ইজ ডেড, কারণ ওটাই যেন তার একমাত্র কাজ, মাংস খাওয়া। কেন চটে গেল? একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনি বিধবা বিবাহ সম্বন্ধে কিছু বলেন না কেন? স্বামীজি তো খুব ঠোঁট কাটা লোক ছিলেন, উত্তর কলকাতার মানুষ। স্বামীজি বললেন, আমি কি বিধবা? আগে তাদের শিক্ষা দাও, সব বিষয়ে চোখ খুলে দাও, অর্থনৈতিকভাবে সবল করো, নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করো, তাহলেই তারা সমস্যার সমাধান করে দেবে। তুমি কে তাদের সমস্যা নিয়ে কথা বলার? এবং স্বামীজি ইংরেজিতে বলেছিলেন যে হ্যান্ডস অফ, দে উইল সলভ প্রবলেমস ইন देयर ওন ওয়ে। স্বামীজি না, সঙ্গে মূল কথা হচ্ছে মনে রাখতে হবে, পূরণ করা। বিবেকানন্দ গিয়েছিলেন ভারতবর্ষের কথা বলতে, এবং ভারতবর্ষ ঋষির ভারতবর্ষ। আমরা সংস্কৃতিটা পড়ি না, দুর্ভাগ্য আমাদের। যদি পড়তাম তাহলে দেখতাম যে ঋষি মানে কিন্তু ঘন্টা নাড়েনি, ঋষি সমাজটাকে দেখেছিলেন এবং কোন পথে গেলে সমাজটা মসৃণ হবে সেই ব্যবস্থায় ঋষি বলেছিলেন তার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে। তো স্বামীজি ওদেশে গিয়ে দেখলেন যে মেয়েদের স্বাধীনতা। একটি চিঠিতে লিখছেন তার গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দকে, এরা কলেজে প্রফেসরি করে, স্কুলে পড়ায়, বাজার হাট করে, আবার পা থ্যাবড়ানি দিয়ে বসে আমার পায়ে নখ কেটে দেয়। আমি এদের পোষ্যপুত্র, এদের মনগুলো হিমালয়ের চূড়োর মতো পবিত্র। তবে তোরা একটা ভালো কাজ করেছিস, তোরা বললি নারী নরকের দ্বার, ঈশ্বর কি গোপীবাজিতে বলেন? মনু মহারাজ বলছেন যেখানে নারীর পুজো পায় না সেখানে সব বৃথা। যে ভালো কাজটা তোরা করলি সেটা হলো একটা 7 বছরের মেয়ের সঙ্গে একটা 70 বছরের বুড়োর দুম করে বিয়ে দিয়ে দিবি। স্বামীজি এইভাবে কথা বলতেন, যে উত্তর কলকাতার মানুষ ছিলেন। মাটিতে বসা তার অসাধারণ বর্ণনা দিন, পা খ্যাবডানি করে বসা। এবং সেখানে স্বামীজিকে যারা এসেছিলেন স্বামীজির কাছে, তারা দেখেছিলেন যে স্বামীজির পোটেনশিয়াল কি এবং তাদের পোটেনশিয়াল কি স্বামীজি আবিষ্কার করেছিলেন। এবং দেখেছিলেন এই দেশে যতক্ষণ না মেয়েদের শিক্ষা দেওয়া যাবে ততক্ষণ এই দেশটা জাগবে না। যে লোকটির কথা আমরা ঘটি ঘটি বলি, তিনি নাকি বিরাট ভারত প্রেমিক ছিলেন, উইলিয়াম বেন্টিক। তিনি একটি সার্কুলার ইস্যু করেছিলেন। সেই সার্কুলারে মেয়েদের পুকুর ঘাটে গিয়ে গল্প করাও বন্ধ হয়ে গিয়েছিল। পুকুর ঘাট কিন্তু পরনিন্দা পরচর্চার আকর জায়গা ছিল না। পুকুর ঘাটের মধ্যে দেশীয়ভাবে চিকিৎসা করা চলত। পুকুর ঘাটে নানা রকমের গল্প করে নিজেদের স্ট্রেস অ্যান্ড স্ট্রেন কমিয়ে ফেলা যেত। সেই পুকুর ঘাটে তিনি যাওয়া বন্ধ করে দিলেন মেয়েদের, এবং আস্তে আস্তে মেয়েরা বাড়ির মধ্যে আটকে গেল। বিবেকানন্দের ভাষায় আমাদের দেশের মেয়েরা আস্তে আস্তে বেবি গেটিং মেশিনসে পরিণত হল। এবং এই যে মেয়েদের যন্ত্রণা, সেই যন্ত্রণা সাহেবরা বাড়িয়ে দিয়েছিল। কারণ সাহেবরা নিজেদের দেশে মেয়েদের সীমাহীন অত্যাচার করেছে, সীমাহীন। তারা একেবারে তাদের ফিলোসফি ছিল, এ ডগ, এ ওয়াইফ অ্যান্ড এ ওয়ালনাট ট্রি, দি মোর ইউ বিট দেন বেটার দেবী। একটি কুকুর, একটি বাদাম গাছ এবং একটি নারী, তাকে যত পেটানো যায় সে তত ভালো ফল দেয়। এটা ছিল ওদের প্রফেসড ফিলোসফি। বিবেকানন্দ যখন বলতে গিয়েছিলেন 1893 সালে শিকাগোয়, তখন এটাই ছিল ওখানকার মানুষের বিশ্বাস, শিক্ষিত মানুষের। এবং নারী স্বাধীনতার যে আন্দোলন হয়েছিল, তারা সকলেই বিবেকানন্দের কাছে এসেছিলেন, অলিসেরা বুল থেকে শুরু করে সকলে। এবং বিবেকানন্দ তো 6টা বক্তৃতা দিয়েছেন আমরা জানি, আর অজস্র বক্তৃতা দিয়েছিলেন শিকাগোয়।
বিজ্ঞানের বক্তৃতাগুলো পাওয়াই যায় না। 11, 13, 11, 15, 19, 20, 26, 27 শিকাগোয় বলেছিলেন, কিন্তু 15 তারিখ স্বামীজি নারী স্বাধীনতার উপরে বক্তৃতা দিয়েছিলেন। এবং সেই নারী স্বাধীনতার বক্তৃতা দেওয়াতে ওখানকার মেয়েরা এত খুশি হয়েছিল যে 24শে ডিসেম্বর কলকাতায় ভুবনেশ্বরী দত্ত, স্বামীজির মা, তাকে একটা চিঠি লেখেন। যারা নারী আন্দোলনের সঙ্গে যুক্ত তারা সকলে সই করেন সেই চিঠিতে, এবং সেখানে বলেন যে আপনি এরকম একটি সন্তানের জননী, উনি সেদিন বক্তৃতা দিয়েছেন নারী স্বাধীনতার উপর, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো সেই ওদের দেশে স্বামীজি দেখেছিলেন মেয়েদের স্বাধীনতাটা কোথায়, এবং ভারতবর্ষে সেটাকে তিনি চালু করতে চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ ছাড়া তখনকার দিনে কেন তার পরেরও কারুর মাথায় আসেনি যে ওদেশ থেকে একজন শিক্ষিকাকে এনে এদের দেশের মধ্যবিত্ত মেয়েদের পড়ানো শেখানো যায়। উইম্বলডনে নিবেদিতার যে স্কুল ছিল সেখানে স্বামীজি গিয়েছিলেন এবং পড়ানোর পদ্ধতি দেখে তিনি মুগ্ধ হয়ে চোখের জল ফেলেছিলেন, কারণ তার দেশের মেয়েদের কথা মনে পড়ে গিয়েছিল। নিবেদিতাকে চিঠি লিখেছিলেন 1897 সালে, অসাধারণ সেই চিঠি। সেখানে লিখেছিলেন যে ভারতবর্ষ এককালে বহু সিংহিনীর জন্ম দিয়েছে, এখন পারছে না, তাই থেকে বিদেশ থেকে আমদানি করতে হবে। তোমার ঐকান্তিকতা, পবিত্রতা এবং তোমার ধমনীতে প্রবাহিত কেলচিক রক্ত তোমায় যোগ্য নারী রূপে তৈরি করেছে। তারপর লিখেছিলেন যে তোমার এদেশে কি সমস্যা হবে, এদেশের মানুষ তুমি ম্লেচ্ছ বলে তোমায় মানবে না, তোমার গায়ের রংটি হবে অন্তরায়, প্রচন্ড গরম এখানে, তোমার গরমে খুব কষ্ট হবে, তুমি মানুষের কথাও বলতে পারবে না, কিন্তু এসব সত্ত্বেও তুমি এই দেশে যদি আসো তাহলে নারী জাগরণের বিরাট সুযোগ তোমার আছে। 1898 সালে কালী পুজোর দিনে নিবেদিতা স্কুল খুলেছিলেন উত্তর কলকাতায়। নিবেদিতার অসাধারণ সেই স্কুল, সেই স্কুলে চালাতে গিয়ে যে অপমানিত হতে হয়েছে যে কল্পনা করা যায় না। প্রথম কথা, এখানকার সবাই বললো যে লেকচার স্কুল পড়ালে মেয়েরা হয় বিধবা হবে না বিয়েই হবে না, বাচ্চাদের পড়াতে শুরু করলো। নিবেদিতা একজনের বাড়িতে গিয়েছিলেন একটি ছাত্রীকে নিয়ে আসতে, তার ঘোড়ার গাড়ির যে ঢাকা ঘোড়ার গাড়ির একটু ধাক্কা লেগে বাড়ির পাঁচিলটি ভেঙে গিয়েছিল, ভাঙেনি, একটু চটে গিয়েছিল, সেই বাড়ির পাঁচিলটিকে নিবেদিতাকে সারিয়ে দিতে হয়েছিল। প্রচন্ড কষ্ট পেয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি স্কুলটা চালিয়ে যান। তারপর তো বিদেশে চলে যান, মারাও যান অত্যন্ত কম বয়সে। কিন্তু নতুন বীজ বপন করা হয়েছিল যে পূব পশ্চিমের মিলনের মধ্যে দিয়ে যথার্থ শিক্ষা পাওয়া যায়। বেথুন স্কুল তো নিবেদিতা আসার আগেই প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু বেথুন স্কুলে ভারতীয় মেয়েদের সাহেব করা হচ্ছিল। ঈশ্বরগুপ্ত লিখলেন, নারী ছুরিগুলো তুড়ি মেরে কেতাব তুলে নিল যবে, এরা এবিসি কে বিবি সেজে বিলিতি বল কবেই কবে, এরা ঘোমটা খুলে পর্দা তুলে স্বামীর সঙ্গে সভায় যাবে, ড্যাম হিন্দুয়ানি বলে বিন্দু বিন্দু ব্র্যান্ডি খাবে। ঈশ্বরগুপ্ত লিখেছিলেন। এবং প্রচেষ্টাই ছিল যে কি করে সাহেব করে ফেলা যায়। কারণ ছিল মেকলে যখন এসেছিলেন, মেকলে দেশে গিয়ে যে রিপোর্টটা দিয়েছিলেন সেখানে বলেছিলেন একটা নতুন শ্রেণী আমরা তৈরি করব, যারা আমাদের সঙ্গে যাদের উপর আমরা অত্যাচার চালাই তাদের যোগসূত্রের কাজ করবে। তারা দেখতে হবে ভারতীয়দের মতন, কিন্তু চিন্তায়, চেতনায়, কথায় বার্তা হবে ইংরেজ। মেকলের একটা অসাধারণ ভাষা, তাতে তিনি বলেছিলেন, we must produce a class of people, a class that will interact between us and the millions we govern, Indians in color and blood, but Englishmen in education, in morality, in customs and in tradition. সাহেবরা চেষ্টাই করলো সংস্কৃতটা বন্ধ করে দেওয়ার, আরবি ফার্সি ভাষা বন্ধ করে দেওয়ার, প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার এবং রাতারাতি আমাদের সাহেব করে দেওয়া। এবং তারা ছেলেদের সাহেব করলো। দেখা গেল যে ছেলেরা, দ্বিজেন্দ্রলাল রায় লিখলেন, আমরা বিলিতি ধরনের হাসি, ফরাসি ধরনের কাশি, আর পাফাক করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি, রাম কারিয়ার হরিচরণ নাম সেসব সেকেলে ধরন, তাই নিজেদেরই সব ডেরে মিটার করিয়াছি নামকরণ। সাহেবিয়ানার বাধা, শুধু রংটা হয় না সাদা, তবু চেষ্টার ত্রুটি নেই বেনলিয়া, মাখি গায়ে গাদা গাদা। আমাদের দেশে তাই হয়েছিল, রাতারাতি সাহেব হয়ে যাওয়া। এবং নারী শিক্ষাতেও তাই হয়েছিল, নারী শিক্ষাও তাই হয়েছিল। এবং স্বামীজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। নিবেদিতাকে বলেছিলেন তুমি ইংরেজি এবং বাংলা দুটোর সাথে একসঙ্গে পড়াবে। নিবেদিতা বাংলাটা পড়াতেন। নিবেদিতা একটা মেয়ে লাইন বলে ফেলেছিল, রেখা, ওটা লাইন বলবে, ওটা রেখা বলবে। নিবেদিতা অসম্ভব ন্যাশনালিস্ট ছিলেন। তো বিবেকানন্দের প্রতি যে টান, তার প্রধান কারণ তিনি দেখেছিলেন তার মতোই এই মানুষটি ব্রিটিশ বিরোধী, তাই প্রথম তিনি প্রেমে পড়েন। তারপরে এই দেশের মানুষকে তিনি ভালোবেসে ফেলেন। বিবেকানন্দ চলে যাওয়ার পর সীমাহীন কষ্টের মধ্যে থেকেও তিনি এদেশের মানুষের জন্য কাজ করে যান। দীনেশচন্দ্র সেন, আরজি কর, রবীন্দ্রনাথ, এদের প্রত্যেকের লেখায় নিবেদিতার কথা আছে।
রবীন্দ্রনাথ লিখেছিলেন সে যখন আওয়ার পিপল বলতো তার কথার মধ্যে যে আত্মীয়তার সুর বাজত, আমার মধ্যে তা কখনো বাজে না। সে ছিল শিখাময়ী। আমি কৃতার্থ, আমার জীবনে মার্গারেট এলিজাবেথ নোবেলের সঙ্গে পরিচয় হয়েছিল। দীনেশ চন্দ্র সেনও বলেছিলেন যে নিবেদিতা কিভাবে এই দেশটাকে ভালোবেসেছেন। কয়েকটা পুতুল বিক্রি করতে এসছে, নিবেদিতা সে পুতুলগুলো কিনছেন এবং বলছেন দীনেশ চন্দ্র সেনকে, দেখেছেন কি অপূর্ব বানিয়েছে। সে পুতুলের না আছে ছিরি, না আছে ছাঁদ। বলছে কি বলছেন মার্গারেট, এর কোথায় পুতুল? বলে না না, কি অপূর্ব বানিয়েছে। যখন নিবেদিতা প্রথম যান বড়দাতে, তখন বড়দা কলেজের অধ্যাপক অরবিন্দ ঘোষ তো একটি সাহেবকে রাজা বলেছিলেন, দেখো মেম সাহেব আসছে, আমি একজন ICS অফিসারকে দিচ্ছি, সেও তোমার সাথে স্টেশনে তাকে আনতে যাবে, প্যালেসে থাকবেন নিবেদিতা। তো নিবেদিতা যাচ্ছেন রাস্তা দিয়ে, নিবেদিতা ভারতীয়দের সাদামাটা বাড়ি দেখে বলছেন লুক অ্যাট দোজ প্যালেসেস, এবং সাহেবদের বাড়ি দেখে তিনি বলছেন দোজ আগলি পাইলস। তাই দেখে ICS অফিসারটি অরবিন্দকে বলছেন এই ভদ্রমহিলার মাথাটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে, মাথা কাজ করছে না। হেমচন্দ্র কানুনগোকে অনেকে বলেন যে নিবেদিতা বাংকারে গিয়ে রিভলভার চালানো শিখিয়েছিলেন। অরবিন্দের প্রথম শিষ্য ছিলেন হেমচন্দ্র কানুনগো। নিবেদিতা সিনফিন জানতেন। সিনফিনটা হচ্ছে সেলফ ডিফেন্সের মেকানিজম। এখন যে কুনফু কারাতে মেয়েরা শেখে, নিবেদিতা সেইটি শিখে ফেলেছিলেন আয়ারল্যান্ডে। এবং তার যে নিবেদিতা স্কুল করেছিলেন, একেবারে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছিলেন যাতে উৎসুক পুরুষরা দেখতে না পায়, এবং নিজের গাউনের বেল্টটি খুলে তাকে স্কিপিং করা শেখাতেন। কারণ তিনি বলেছিলেন যে ওই শরীরটাকে আগে মজবুত করতে হবে। এখন অনেক মেয়ে শরীর মজবুত করছেন। আমি যেহেতু একটা জিমন্যাসিয়াম চালাই, আমি জানি মেয়েদের মধ্যে ব্যায়াম করার একটা বিপুল ইচ্ছে হয়েছে, এবং মাল্টি জিমে তারা যাচ্ছে। যে গাড়ি ওজন তারা তোলে সে সামনে না দেখলে বিশ্বাস হয় না। মেয়েদের তো বারবার আমরা নানাভাবে খাটো করার চেষ্টা করেছি। বিবেকানন্দ আসল সত্যটা বুঝে ফেলেছিলেন। বিবেকানন্দ বুঝেছিলেন যে এই সমাজে মহাবজ্জাত হচ্ছে অধিকাংশ পুরুষ, বুঝেছিলেন স্বামীজি সেই যুগে। আমরা দেখুন মহাকালী পাঠশালায় তিনি গেছেন, ভিজিটার্স বুকে লিখে দিচ্ছেন দ্য মুভমেন্ট ইজ ইন দ্য রাইট ডাইরেকশন। ফেরার সময় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে সবই ভালো, কিন্তু কয়েকটা পুরুষ মাস্টার না থাকলেই ভালো হতো। কারণ তিনি বিশ্বাস করেন যে নারীরা যদি তার ব্যক্তিত্ব না থাকে তাহলে সে দেশ এগোবে না। নিজের মাকে তো দেখেছিলেন, ভুবনেশ্বরী দেবী সেই যুগে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারতেন। এবং বিবেকানন্দ যখন প্রথমবার ফেরেন বিদেশ থেকে নিজের বড় ছেলেকে নিয়ে, তখনকার যিনি সবচেয়ে বড় অ্যাটর্নি, তার স্বামীর বন্ধু নিমাই চরণ বোস, তার অ্যাটর্নি ফার্মে গিয়েছিলেন যে আত্মীয়রা যেভাবে তাকে অত্যাচার করেছেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন সেটা বিহিত করার জন্য, এবং নিজেই যেতেন সব জায়গায়। অত্যন্ত স্মার্ট ছিলেন। বিবেকানন্দ যে বিদেশি ভক্তরা এসেছিলেন, নিবেদিতা, জোসেফিন ম্যাকলাউড, ওলিসের আগুন, এদের সঙ্গে ভুবনেশ্বরী ইংরেজিতে কথা বলতেন। 1897-98 সালে একজন সাধারণ গৃহবধূ তিনি ওইরকম ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলছেন, এর কিন্তু বড় বেশি একটা নজির নেই। তাকে দেখে স্বামীজি বড় হয়েছিলেন। এবং তিনি যখন বাড়ি ছাড়েন, তার মা তাকে বলেছিলেন তুমি দুটো জিনিস করবে, কখনো নিজের শিরদাঁড়াটা নোয়াবে না, আর দ্বিতীয়ত কখনো কোনো মানুষকে কটু কথা বলে তাকে অপমান করবে না। এই দুটো সারা জীবন তুমি মেনে চলবে। ভারতবর্ষের আধ্যাত্মিকতা বলতে একটি বিরাট সংখ্যক মানুষ ভুল বোঝেন যে আধ্যাত্মিকতা মানে ঘন্টা নাড়া, নিরামিষ খাওয়া, গঙ্গা স্নান করা, ব্রত উপবাস পালন করা। একেবারেই না। আধ্যাত্মিকতা মানে হচ্ছে গভীর জীবন বোধ, যেটা একটি মানুষকে বলে আমি এবং আমার পাশের মানুষটি এক। দেখা যায় যে 4টি শিশুকে যদি রেখে দেওয়া যায় বিভিন্ন দেশে, তারা অবলীলাক্রমে কথা বলতে পারে, কিন্তু যখন মানুষ বড় হয় আর কথা বলতে পারে না, তার কারণ তার নানা জিনিস মাথায় খেলে। এটি বিখ্যাত কথা আছে ইংরেজিতে, ইট ইজ সো ডিফিকাল্ট টু বি সিম্পল অ্যান্ড সো সিম্পল টু বি ইট ইজ সো সিম্পল টু বি ডিফিকাল্ট অ্যান্ড সো ডিফিকাল্ট টু বি সিম্পল। আমরা কিছুতেই সহজ হতে পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে আমাদের বাড়ির শিক্ষাগুলো হয় না। বিবেকানন্দ কিভাবে নারী শিক্ষার কথা বলেছেন, যা বলেছেন তা আমরা এখনো কল্পনা করতে পারি না। কি পড়াতে হবে তাদের? বিজ্ঞান পড়াতে হবে, ঘরকন্যার কাজ শেখাতে হবে, মূল্যবোধ শেখাতে হবে, এবং ব্যবসা বাণিজ্য শেখাতে হবে। মানে কমার্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এখনো তো হয় না। আমাদের দেশে এমন বিচিত্র পড়াশোনার অবস্থা, যেহেতু আমরা কপি ক্যাট, যিনি বিজ্ঞান পড়েন তিনি জানেনই না যে ভারতবর্ষের সংবিধানের প্রথম লাইনটি কি। আর যিনি আর্টস পড়েন
তিনি সাধারণ বিজ্ঞান চর্চা করেন না। বিজ্ঞান পড়া মানে কিন্তু সায়েন্টিস্ট হওয়া না, বিজ্ঞান পড়া মানে পাওয়ার অফ রিজনিংটাকে বাড়ানো, অ্যানালিটিক্যাল পাওয়ারটাকে বাড়ানো। সেটা বিবেকানন্দ বলছেন, ঘরকন্যার কাজ করতে বলছেন। কেন বলছেন? তার কারণ হচ্ছে পুরুষ মহিলা নির্বিশেষে যদি ঘরকন্যার কাজ না করা যায় তাহলে ঘরটা দাঁড়ায় না শেষ অবধি। আমাদের দেশের মজা হচ্ছে যে ভদ্রলোক থাকবেন, তিনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন, তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে জলটা নিয়েছেন, নিজে কিন্তু জলটা আনবেন। রান্না শেখাটা যারা হোস্টেলে যায় না, সেই পুরুষেরা সেটাকে অপরাধ বলে মনে করেন, এবং যতই শিক্ষিত হন ছুতোয় নাতায় মেয়েদের নানাভাবে অত্যাচার করেন, নানাভাবে অ্যাবিউজ করেন। এটা আমাদের দৈনন্দিন জীবন থেকে আমরা পাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আচ্ছা, বাড়িতে মেয়েদের কিভাবে, বাচ্চাদের কিভাবে মেয়েদের প্রতি শ্রদ্ধা বাড়াবো? কারণ যখন মা বাড়িতে রান্না করেন, কজন বাবা আছেন তাদের বাচ্চাদের বলেন যে মা আজকে অপূর্ব রান্না করেছে, তোমার মাকে একটা থ্যাংক ইউ দিয়েছ। যদি শেখানো হতো তাহলে ছোট বয়স থেকে মেয়েদের প্রতি শ্রদ্ধা বাড়ত। স্বামীজি দেখেছিলেন যে শ্রদ্ধা আদায় করতে হয়। একজন ভদ্রমহিলাকে তিনি জীবনে পেয়েছিলেন, তার নাম মা শারদা। তিনি এমন মানুষ ছিলেন স্বামীজি যে কাউকে মানতেন না, এবং গিরিশচন্দ্র ঘোষ তো মানতেনই না, বঙ্গ রঙ্গমঞ্চের জনক। তো তারা আমরা গিয়ে দেখবো শারদা আমার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, গায়ে গঙ্গা জল ছিটিয়ে। কেন যাচ্ছেন? কারণ ওই পবিত্র মূর্তির সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন তারা। একেবারে মডেল অফ সেলফ কনফিডেন্স। নিজের যন্ত্রণার কথা, নিজের দুঃখের কথা কাউকে বললেন না। শুধু বললেন না তা না, একটি পুরুষ চালিত প্রতিষ্ঠানের তিনি 20 বছর নেতৃত্ব দিয়েছেন। 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হলো, স্বামীজি মারা গেলেন 1902। 1902 থেকে 1920 এই 18 বছর রামকৃষ্ণ মিশনের ক্রিটিক্যাল অবস্থায় নেতৃত্ব দিয়েছিলেন সারদা দেবী। বিপ্লবী আসতে শুরু করলো, সাহেব পুলিশের নজর পড়লো রামকৃষ্ণ মিশনের ওপর, কারণ তারা ভেবেছিলেন আনন্দমঠে বঙ্কিমচন্দ্র যে সন্ন্যাস বিদ্রোহের কথা বলেছেন, সেই বিদ্রোহ বুঝি আবার ভারতবর্ষে ফিরে আসছে। তাই তারা নজর রেখেছিলেন রামকৃষ্ণ মিশনের ওপর, এবং বিপ্লবীরা অনেকেই রাজনৈতিক বিপ্লব ছেড়ে দিয়ে রামকৃষ্ণ মিশনে যোগ দেয়। শারদামণিকে বলা হয়েছিল যদি এইভাবে বিপ্লবীরা আসতে থাকে তাহলে আমাদের সঙ্গ চালানো যাবে না। তিনি বলেছিলেন হয় আমরা একসঙ্গে চলবো, নয় একসঙ্গে ডুববো। শারদামা যার কাছে শিক্ষা পেয়েছিলেন তার নারীদের প্রতি অপার শ্রদ্ধা ছিল। শ্রীরামকৃষ্ণ নিজের জপের মালাটি তিনি তার স্ত্রীকে তার পায়ে তুলে দিয়েছিলেন। এটা হচ্ছে নারীর প্রতি শ্রদ্ধার একটা জ্বলন্ত উদাহরণ। এবং সাথে সাথে আমরা যদি শ্রীরামকৃষ্ণের জীবনী সিরিয়াসলি পড়ি, দেখবো যে তিনি গিরিশচন্দ্রকে বলছেন, যারা নটি অভিনয় করেন, বলছেন তুমি কিন্তু ওদের কিছু দিও, তারা হয় বারবনিতা নয় বারবনিতার সন্তান, তারা রেমুনারেশনের প্রশ্ন ওঠে না। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলছেন যে তুমি কিন্তু বিনোদিনীকে পয়সা দিও, এবং সেটা শুরু হয়েছিল। এবং শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে বিনোদিনী, 3 কোটি, তারাসুন্দরী এরা কিন্তু নিজেরা নিজের রেমুনারেশনটা বুঝে নিয়েছিলেন। বিনোদিনী যখন অভিনয় ছেড়েছিলেন 1886 সালের 31শে ডিসেম্বর, সে তখন কিন্তু বিনোদিনী মাসে 10,000 টাকা মায়না পেতেন। তখনকার 10,000 টাকা মানে এখন কত তার হিসেব করা যায় না। যদি দেখা যায় কলকাতায় যে এয়ারপোর্ট রয়েছে দমদমে, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার পেছনে যে রাজারহাটের বিরাট জমি সেক্টর 3, সে জমির মালিক ছিলেন বিনোদিনী দাসী। অরিজিনাল দলিল যদি দেখা যায় সেখানে আমরা দেখব। এবং বিনোদিনী ফ্লুয়েন্টলি ইংরেজি বলতেন। 4টি বাচ্চাকে তিনি পড়িয়েছিলেন মেডিকেল কলেজে। সুপারিনটেন্ডেন্ট বাচ্চাগুলোকে পড়াতে রাজি হননি, যেহেতু তার বারবনিতার সন্তান। নিবেদিতা তর্ক করে, বিনোদিনী তর্ক করে, ঝগড়া করে তাদের পড়িয়েছিলেন। দীর্ঘ জীবন তার। তিনি জন্মেছিলেন যে বছর বিবেকানন্দ জন্মান 1863, তিনি মারা গিয়েছিলেন 1941, যে বছর রবীন্দ্রনাথ মারা যান। এই দীর্ঘ 78 বছরের জীবনে 24 বছর বয়সে অভিনয় ছেড়ে দিয়েছিলেন। তো এইসব নারীরা এগিয়ে এসেছিল রামকৃষ্ণ ভাব আন্দোলন পেছনে ছিল বলে। শারদামাকে আমরা দেখব যখন তারাসুন্দরীর মন খারাপ হয়েছে, তিনি উদ্বোধনের বাড়িতে এসছেন, মা শারদা তার সঙ্গে খেয়েছেন, গল্প করেছেন, পান সেজে খাইয়েছেন, আর বলেছেন তুমি মন খারাপ হলেই এখানে আসবে, মনটা অত খারাপ করবে না। মা শারদাকে বিবেকানন্দ দেখেছিলেন 3জন লেকচুর সঙ্গে একসঙ্গে বসে খেয়েছে। যখন তারা দেখা করতে গেলেন মা শারদার সঙ্গে 1898 সালের মার্চ মাসে, তখন মা শারদা তাদের সঙ্গে খেলেন। স্বামীজি অবাক হয়ে গিয়েছিলেন যে সাহেবের ছোঁয়া কি করে খেলেন তিনি, হিন্দু ব্রাহ্মণের বিধবা, হাতে বালাটি কখনো খোলেননি।
থিয়েটার দেখতে যেতেন, 6বার থিয়েটার দেখতে গিয়েছিলেন মিনার্ভাতে এবং স্টারে। সেখানে তিনি চিকের আড়ালে বসেননি, বসেছিলেন একদম বক্সে, এবং সেইখানে হাতে বালা নিয়ে মাথায় ঘোমটা পরে তিনি থিয়েটার দেখেছিলেন। উইলসনে সার্কাস দেখতে গিয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এবং একেবারে নারী স্বাধীনতার জ্বলন্ত মূর্তি ছিলেন তিনি। কখনো বাবার পদবীও ব্যবহার করেননি, কখনো স্বামীর পদবীও ব্যবহার করেননি, এবং দৈনন্দিন জীবনে মানুষকে সবসময় সঙ্গ দিয়েছেন যাতে দুঃখ কষ্টটা একটু কমাতে পারে। স্বামীজি সেই রকম মেয়ে তৈরি করতে চেয়েছিলেন। লিখেছেন একটি চিঠিতে, মাদার শ্রী সারদা হ্যাজ বিন বর্ন টু রিভাইভ দ্যাট ওয়ান্ডারফুল শক্তি ইন ইন্ডিয়া, মেকিং হার দ্য নিউক্লিয়াস গার্গিজ অ্যান্ড মৈত্রেজ উইল বর্ন ইন দিস ওয়ার্ল্ড, সি হাউ গ্র্যান্ড ইজ দ্য পাওয়ার অফ শক্তি। নারী না জাগলে সমাজ কিছুতেই জাগবে না। স্বামীজির বারবার এটা মনে হয়েছে। লেডি অবলা বসু বিবেকানন্দ খুব বন্ধু ছিলেন, এবং বিবেকানন্দ যখনই অবলা বসুর কাছে যেতেন তাদের বাড়িতে উত্তর কলকাতায় গিয়ে বলতেন, মেয়েদের জন্য একটা কিছু করুন। সবসময় মাথায় রেখেছে সারদা মঠ 1954 সালে তৈরি হয়, স্বামীজি বারবার চিঠিতে লিখেছেন যে মেয়েদের একটা মঠ তৈরি করো, এবং সেখানে সন্ন্যাসিনীরা তারা সারা ভারতবর্ষে শিক্ষা ছড়িয়ে বেড়াবে। এই যে সন্ন্যাসী সংঘ তিনি তৈরি করেছিলেন সেটা কিন্তু ঘন্টা নাড়ার জন্য নয়, তাদের মূল কাজ হবে শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া। অপূর্ব কথা বলেছিলেন, 100,000 men and women fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, will go length and breadth of the country, spreading the gospel of salvation, the gospel of health, the gospel of social raising up, the gospel of equality. এই যে ছড়িয়ে দেবে ঐক্যের কথা, সামাজিক ঐক্যের কথা ছড়িয়ে দেবে, শিক্ষার কথা ছড়িয়ে দেবে। তাই নারী পুরুষ দুটোকেই স্বামীজি চেয়েছেন। বলছে আমার নারী পুরুষ দরকার যারা নিঃস্বার্থভাবে কাজ করবে, কারণ সমাজের ফাউন্ডেশন তৈরি করতে হবে। তো ফাউন্ডেশন তৈরি করা তখনই সম্ভব যখন কেউ সেলফলেস কাজে মিলে যায়। যদি সংসার থাকে, ছোট সংসার, তার পক্ষে সেলফলেস কাজ করা সম্ভব হয় না। সেই জন্য স্বামীজি মেয়েদেরও সন্ন্যাসী হতে বলেছেন। সন্ন্যাসী নিজের মুক্তির জন্য নয়, সমাজের জন্য তো কাজ করতে হবে। সারদা মার কাছে গিয়ে যখন বলা হলো যে ভারতী প্রণা মাতাজি তিনি গিয়ে ডাফরিন কলেজে মিডওয়াইফারি এবং মিডওয়াইফারি শিখবেন, সবাই হাঁ করে উঠবে, দিয়ে কি কথা, একটা ব্রাহ্মণের মেয়ে গিয়ে এই কাজ করবে? তুমি বলছো আরে তা তো আমাদেরই উপকার হবে, কেন শিখবে না? এই যে মেয়েদের সব জায়গায় সামনের দিকে এগিয়ে দেওয়া, এটা স্বামীজি প্রথম নিয়ে আসেন এদেশে। একদিন স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ তিনি গেছেন বড়নগর মঠে, গিয়ে দেখেন কি একটা পুজো হবে, তাই জন্য রামকৃষ্ণানন্দ তিনি আলপনা দিচ্ছেন, কেউ কুটনো কাটছেন। তিনি মুখে মুখে কবিতা বানাতে পারতেন। তিনি সেই কবিতায় বলছেন, মিন ছেলে সব কুটনো কুটবি, বাটনা বাটবি, পিড়ে দিবি আলপনা, মেয়েরা সব কলেজে যাবে, নলেজ পাবে, করবে সাদের বাগমানা। নারী শিক্ষার এইভাবে স্বামীজির মধ্যম ভ্রাতা, তিনিও তো ইংল্যান্ডে ছিলেন অনেকদিন, তারা দেখেছিলেন। এবং ইংল্যান্ডে গিয়ে স্বামীজি যেটা দেখলেন যে মেয়েদের সিরিয়াস প্র্যাকটিস। আমেরিকায় দেখেছিলেন মেয়েরা অনেক বেশি হুল্লোড় করে, ইংল্যান্ডে গিয়ে তিনি দেখলেন যে মেয়েরা কিভাবে নেতৃত্ব দিচ্ছে সমাজকে। সেই যুগের দুজন শ্রেষ্ঠ নারী বিবেকানন্দের বন্ধু হয়ে উঠেছিলেন। একজনের নাম সারা বার্নহার্ড, তিনি বিখ্যাত অভিনেত্রী ছিলেন। বিবেকানন্দ তার অভিনয় দেখতে গিয়েছিলেন। একদিন খোলা পোশাকে অভিনয় করবেন, স্বামীজিকে চিঠি লিখলেন, আজকে আপনি আসবেন না, আজকে যদি আপনি আসেন আমার আপনার সঙ্গে অভিনয় করতে একটু কুণ্ঠাবোধ করবো, আপনি আসবেন না। আরেকজন ছিলেন এমা কালভে। এমা কালভে অপেরা গায়িকা ছিলেন, অসাধারণ শিল্পী, ভিক্টোরিয়ার বন্ধু ছিলেন। স্বামীজি মারা যাওয়ার পর এদেশে আসেন এবং তার কাছ থেকে জানা যায় যে বিবেকানন্দ কিভাবে ফ্রেঞ্চটা শিখে ফেলেছিলেন এবং তার সঙ্গে ফরাসি ভাষাতেই কথা বলতেন। স্বামী যখন পুনায় ছিলেন 2 মাস, একজনের কাছে ফ্রেঞ্চ শিখে ফেলেছিলেন। তারপর বিদেশে গিয়ে তাকে বলা হয়েছিল যদি জার্মান আর ফ্রেঞ্চ না জানেন তাহলে ইউরোপে কাজ করতে পারবেন না। আমরা দেখব যখন প্যারিস কংগ্রেসে বিবেকানন্দ বক্তৃতা দিয়েছেন বেদান্তের উপর 1900 সালে, দুটোই ফ্রেঞ্চ ভাষা। এবং এমা কালভের কাছ থেকে আমরা পাই যে বিবেকানন্দ কিভাবে মেয়েদের সম্মান করেছেন, কিভাবে শ্রদ্ধা করেছেন। এবং পাশ্চাত্যে যখনই তিনি কোথাও যেতেন, কোনো শহরে যেতেন, কোনো নারীর সঙ্গে পরিচয় দিতেন, শিক্ষয়িত্রী তাকে নিয়ে স্কুল দেখতে যেতেন। বিবেকানন্দ দুটো অদ্ভুত স্বভাব ছিল। একটি স্বভাব, মেলায় যেতেন তিনি, নিজের কিছু কিনতে না। তার মনে হয়েছিল ভারতীয়রা যে বিভিন্ন জিনিস প্রস্তুত করে সেটি মেলার মাধ্যমেই আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে। তিনি নিজে শিকাগো কনফারেন্সের মেলায় যেতেন, নিজের মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ এবং স্বামী সারদানন্দকে
1895 সালে ইংল্যান্ডে একটা ইন্টারন্যাশনাল ফেয়ার হয়েছে, সেখানে পাঠিয়েছিলেন। নিজে প্যারিস কংগ্রেসের সময় নিয়মিত মেলায় যেতেন। রদার সঙ্গে তার পরিচয় হয়েছিল, রদার মিউজিয়ামে গিয়ে ঘন্টার পর ঘন্টা তিনি গল্প করতেন, ফ্রেঞ্চ ভাষা জানতেন বলে গল্প তাদের এগিয়ে যেত। কিন্তু একটা যেত হচ্ছে মেলা, একটা স্কুল কিভাবে চলছে। কাউকে শুনেছে কোনদিন ভারতবর্ষ থেকে গিয়ে স্কুলে গেছে? জগদীশচন্দ্র যাননি, রবীন্দ্রনাথ যাননি, কেউ জাননি। বিবেকানন্দের মনে হচ্ছে যে স্কুলের পদ্ধতিটা কি, কিভাবে বাচ্চাদের পড়াচ্ছে, কিভাবে বাচ্চাদের সঙ্গে বিশ্ব চরাচরের যোগাযোগ ঘটাচ্ছে। শিক্ষা মানে তো মুখস্থ করা নয়, শিক্ষা মানে তো ডিগ্রি পাওয়া নয়। শিক্ষা মানে হচ্ছে নিজের সঙ্গে নিজের পরিচয়টাকে গভীর করা এবং বিশ্বের সঙ্গে নিজের পরিচয়টাকে নিবিড় করা। এই যে শিক্ষা পদ্ধতিটা কিভাবে বিদেশে হচ্ছে স্বামীজি দেখতে যেতেন এবং এখানে এসে নিবেদিতার মাধ্যমে সেটাকে তৈরি করার চেষ্টা করেছিলেন। নারী স্বাধীনতা এখন যে একটা জায়গায় পৌঁছেছে, আমি যেহেতু সরকারের খবর করি, আমাদের সেলফ হেল্প গ্রুপ কিভাবে মেয়েদের কনফিডেন্স বাড়িয়েছে ভাবতে পারবেন, অকল্পনীয়। কিছুদিন আগে একটা জায়গায় গেছি, একজন ভদ্রমহিলা আমাকে বলছেন আমরা এটা কিভাবে ক্যাপাসিটি বিল্ডিং, কেন ক্যাপাসিটি বিল্ডিংটা কি? সেই ভদ্রমহিলা নদিয়াতে খুব তাচ্ছিল্যে শুয়ে বললেন যে খবরে কাগজে চাকরি করার ক্যাপাসিটি বিল্ডিং কাকে বলে জানো না? তিনি ক্যাপাসিটিও মানে জানেন না, বিল্ডিং মানেও জানেন না, কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং যে হচ্ছে সেটা তিনি বলতে পারছেন। বিভিন্ন জায়গায় এই যে মেয়েরা এগিয়ে আসছে, সাংঘাতিক দিক ভারতবর্ষে। আবার বলি, খবরের কাগজগুলো এগুলোকে দেখায় না। যদি দেখাতো যে রুরাল ইন্ডিয়া কিভাবে এগোচ্ছে, আপনি তো খবরের কাগজে পড়ছেন, মেয়ে ভোটারদের সংখ্যা বেশি এবং তারা ছেলেদের থেকে বেশি সংখ্যায় ভোট দিচ্ছে। এই যে নিজের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করা, বিবেকানন্দরা চেয়েছেন যে অধিকার প্রতিষ্ঠা করতে হবে, স্পুন ফিডিং নয়। মেয়েদের আমি সবসময় ভাববো সেকেন্ড সেক্স এবং তাদের স্পুন ফিড করাবো। এখন সেই স্পুন ফিডিংটা চলে অনেক জায়গায়। বিবেকানন্দ বলছেন গড় গড় করে সব জায়গায় যাবে, পড়াশোনা করবে এবং নিজের পায়ে দাঁড়াবে। বিবেকানন্দ যে শিক্ষার সংজ্ঞা দিয়েছিলেন, অসাধারণ সেই সংজ্ঞা। বলছেন, I want that education by which character is formed, strength of the mind increased, intellect expanded, and by which one can stand on his own feet. আমরা যদি রাসেলের এডুকেশনের ডেফিনেশন শুনি তাহলে দেখো প্রায়ের কাছে যে এডুকেশনের কাজ কি, টু প্রডিউস ইন্ডিভিজুয়ালস হু আর ইন্টেলেকচুয়ালি অনেস্ট, সোশ্যালি ফিয়ারলেস, টলারেন্ট ইন অ্যাকশন অ্যান্ড ভিগারাস অ্যাট হার্ট। এই যে টলারেন্ট ইন অ্যাকশন, এটা হচ্ছে শিক্ষার বড় কাজ এবং সেইখানে নারীদের তিনি এগিয়ে আসতে বলছেন। যে যদি মা শিখাতে না পারে তাহলে কোনো বাচ্চা শিখতে পারে না, কারণ মাদার ইজ দ্য বেস্ট টিচার। আমাদের এখানে কি হলো, মেয়েরা শিক্ষা পেল না, তার স্কুলে যেতে পারছে না, এক দাদা ভাই বোন, মা শিক্ষার থেকে সম্পূর্ণ দূরে। ফলে যখন বাচ্চা প্রশ্ন করছে, মার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না। উত্তর না পাওয়ার ফলে তার শিক্ষাটা চিরকাল কপি ক্যাট হয়ে গেল। এখনকার শিক্ষা ব্যবস্থা কিভাবে পাল্টাচ্ছে একটু একটু করে বলি। এই যে অধ্যক্ষ মহোদয় বলছিলেন না যে বিবেকানন্দের বই অনেকে পড়েন, আমি উদ্বোধন পত্রিকায় মাঝে মাঝে যাই। এখনকার দিনের বাবা মারা কিভাবে যে বাচ্চাদের প্রতি যত্ন করছেন, কিভাবে বাচ্চাদের সঙ্গে বই পড়ছেন, বেড সাইড স্টোরিজ করছেন, জানানোর চেষ্টা করছেন, কল্পনা করা যায় না। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, দেখলাম ভদ্রমহিলা দুজনেই আইটিতে কাজ করেন, তার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের নিয়ে গঙ্গার ঘাটে গেছে। কেন এসছেন? গঙ্গা চেনাচ্ছে বাচ্চাটাকে, গঙ্গার ধারে কিভাবে গাছ হয়, কিভাবে নৌকা চলে, কিভাবে জোয়ার ভাটা আসে, ছোট বয়স থেকে শেখাচ্ছে। এটা কোনোদিন ছিল না। আমাদের দেশে দুটো জিনিস ছিল না, একটা হচ্ছে বাবা মা তাদের সন্তানদের প্রতি সীমাহীন একটা ইনডিফারেন্স ছিল, একটা ডিভাইন ইনডিফারেন্স। তারা মনে করতেন বাচ্চাকে খাওয়ালাম দাওয়ালাম ওটাই আমার কাজ শেষ হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে কোনোদিন মূল্যবোধ ছিল না, মূল্যবোধ তো হারে শুরু হয়েছে। রাসেল বলছেন অল আওয়ার প্রেজেন্ট ফলিজ আর ইনহেরিটেন্স অফ দি পাস্ট। আমাদের বাবা মারা আমাদের কিছু দেখেননি। আমি এমএ পরীক্ষা দিতে যাবো, বাবাকে প্রণাম করেছি, বাবা বলেন প্রণাম কেন? মানে এমএ পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে। বাবা বলেন শোনো বিয়ে পরীক্ষাটা ভালো করে দিই, ওটাই কিন্তু আসল। এটাই ছিল রীতি তখনকার। আমাদের যারা বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় সব করে কমে খাচ্ছে, তাদের কেউ বাবা মা দেখেননি, এখন কিন্তু বাবা মা দেখছেন, অত্যন্ত যত্ন করে দেখছেন। যেভাবে একটি মা তমলুকে থাকে, তার ছোট্ট মেয়েকে কলকাতায় নিয়ে আসেন ওই লোকাল ট্রেনে, শুধু ভায়োলিন শেখানোর জন্য কলকাতায়, অবাক হয়ে যেতে হয়, অবাক হয়ে যেতে হয়। নিজে ভায়োলিন বানাতে পারেন না, কিন্তু বাচ্চারা ভায়োলিন শিখছে দেখবার মতো। বাচ্চাদের যেভাবে আবৃত্তি শেখানো হচ্ছে, ব্রততিকে মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি, আমি ব্রততি স্কুলেও মাঝে মাঝে যাই, যে কিভাবে বাচ্চারা আবৃত্তি শিখছে। তো এগিয়ে যাওয়ার লক্ষণ, সমাজ তো এগোচ্ছে এবং এই এগোনোর পেছনে সবসময় মনে রাখতে হবে যে বিবেকানন্দের একটা বিরাট দান ছিল। সেই দানটা হচ্ছে তিনি সেলফ কনফিডেন্সের কথা বলেছিলেন।
স্বামীজির অপূর্ব একটি কথা আছে, এদেশে বুড়ো শিব ষাঁড় চড়াবেন, মা কালী পাঁটা খাবেন, কেষ্ট বাঁশি বাজাবে চিরকাল, কেউ তোমার সাহায্যে আসেও নি আসবেও না। এটা হচ্ছে স্বামীজি বারবার বলেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা বিপদে পড়লেই হয় জ্যোতিষীর কাছে যাই, হাতে প্রচুর আংটি পড়ি, প্রচুর পুজো দিই। এই যে কুম্ভ আসছে না, কত লোক যে ঘুষ দিতে যাবে তার ঠিক নেই। প্রত্যেক বছর কুম্ভে যায়, এবছর যাবো, এবং সেখানে ঘুষ দিতে যাবো সকাল 4:30 উঠে। বিরাট ডাক্তারবাবু কোটি কোটি টাকা উপার্জন করেন, BMW 950 আই চলেন, দেখবে 4টের সময় গিয়ে কুম্ভ মেলা স্নান করছেন। কেন? কারণ ডুব দিলে আয়টা বাড়বে। আমাদের সকলের তাই। এই যে মন্দিরে মানুষ যায়, শনি পুজো শনিবার দিনে দেয়, এর কারোর কিন্তু বিশ্বাস থেকে দেয় না। এ কিন্তু শ্রীরামকৃষ্ণের বিশ্বাস নেই যে আমাকে মাকে দেখতেই হবে। এটা হচ্ছে বাবা, আমি শনি পুজো দিলে যদি আমার বাড়িতে সব ঠিকঠাক থাকে তাহলে সেটাই দরকার। স্বামীজিরা বিশ্বাস করতেন না, বলতেন নিজের ওপর বিশ্বাস রাখো। ভারতীয় দর্শন, আমি ফিলোসফির ছাত্র, আমার বদভ্যাস আছে ভারতীয় দর্শনের কথা বলা। আমাদের কিন্তু দর্শনের কোনো পুজো অর্চনার কথা নেই, কিচ্ছু নেই, কোনো দর্শনে নেই। আমাদের যেটি আছে, তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। যে অয়মাত্মা ব্রহ্ম প্রজ্ঞানং ব্রহ্ম বলা হয় না, আমরা খুব ক্যাজুয়ালি জিনিসগুলোকে বলি। আত্মবিশ্বাস যদি পেতে হয় তাহলে পুরুষ এবং নারী দুজনকেই পেতে হবে। আমি ছেলেদের শুধু শেখালাম, ছেলেদের পড়াশোনা করালাম, তারা চাকরি বাকরি করলো, আর বাড়ির মেয়ে অন্ধকারে ডুবে থাকলো, এটা কোনো সমাজ হতে পারে না। বিবেকানন্দ নারীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা বলতে পারি যে এখনো তো হলো না। হলো না তার কারণ হচ্ছে নারীদের যে পরিবর্তন, সেটা এভলিউশনারি প্রসেসে হচ্ছে। আমরা রেভলিউশনারি প্রসেস চাই। আমরা মনে করি খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিছু হয় না। এবং মেয়েরা যেখানে যারা আছো, তাদের বিবেকানন্দের কথা দুটো কথা অনুরোধ করছি। একটা হচ্ছে শরীরটাকে শক্ত করো, ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। সাহেব মেমরা আমার থেকে অনেক বেশি এগিয়ে আছে, ওদের কোমরে ব্যথা হয় না বলে। তো ব্যথা হলেও সেটাকে ওরা সামলে দিতে পারে। আমাদের কোমরে ব্যথা একটা জীবন অন্তরায় হয়ে দাঁড়ায়, ফ্যাক্ট, ইরেসপেক্টিভ অফ সেক্স। ওরা ব্যায়ামটা করে। আমার এক বন্ধু আছেন, এক ভদ্রমহিলা, তিনি হাইডেলবার্গে পড়ান ফিলোসফি। তিনি ভারতবর্ষের গঙ্গার উপর একটা বই লিখেছিলেন, জার্মান। একেবারে গোমুখ থেকে কপিল মুনির আশ্রম পায়ে হেঁটে। জার্মান তো ভীষণ ডিসিপ্লিন। আমরা হলে 4টে লোককে রাখতাম রিসার্চ করার, তারা কাজটা করে দিত, আমার নামে লেখাটা বেরোতো, আমি পড়তাম না, একটা সই করে দিতাম। উনি কিন্তু পায়ে হেঁটে কাজটা করেছেন এবং কাজটা করতে পেরেছিলেন শরীরটা শক্ত সমর্থ করে। আর যখনই শরীরটা জোরদার হয় তখন তার কনফিডেন্স লেভেল বেড়ে যায়। প্লেটোর যে একাডেমি ছিল, সেই একাডেমিতে তিনি ব্যায়ামের ব্যবস্থা করেছিলেন দর্শন চর্চার সঙ্গে সঙ্গে, যাতে শরীরটা শক্তপোক্ত তৈরি করা যায়। এবং অনেকেই জানেন না, বলছি ছাত্রীদের বিশেষ করে, প্লেটোর যে প্লেটো নাম ছিল, প্লেটো মানে হচ্ছে ম্যান উইথ হিউজ মাসলস। তার আসল নাম ছিল অ্যারিস্টোকেলেস। সক্রেটিস শুনলেন যে একটি ছেলে অদ্ভুতভাবে রাত্রিরে পড়ে, একটা হাতে বল আর তলায় একটা কাঁসার থালা। যেই ঘুম পেয়ে যায়, হাতটা কেঁপে যায়, বলটা গিয়ে কাঁসার থালার ওপর পড়ে, ঝনঝনিয়ে শব্দ হয়, ঘুমটা ভেঙে যায়, আবার ছেলেটা পড়তে শুরু করে। পরের দিন তাকে ডাকেন এবং ডেকে দেখেন বিরাট শরীর ঘরে প্রবেশ করছে। দেখে তিনি বলেন, এর নাম দিলাম প্লেটো। প্লেটো মানে হচ্ছে ম্যান উইথ হিউজ মাসলস। তো সেটা নারীদের ভীষণ দরকার। আরেকটা জিনিস মেয়েদের ভীষণ দরকার, সেটা হচ্ছে শ্রদ্ধা আদায় করে নেওয়া। ছেলে হয়ে যাওয়া নয়, ছেলেদের অনুকরণ করা নয়। মেয়েরা মেয়েদের বৈশিষ্ট্য নিয়ে বাঁচবে। নিবেদিতা স্বামীজি মারা যাওয়ার পরে ইয়াং উইমেন্স অ্যাসোসিয়েশনে বম্বেতে বক্তৃতা করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন, আমি নারীদের অনুরোধ করছি, তোমরা আরেকটা ছেলে হতে চেও না। তোমরা এই পাশ্চাত্যের চোখ ধাঁধানি শিক্ষা শিক্ষিত হয়েও না। তোমরা ভারতবর্ষের দিকে তাকাও। ভারতবর্ষ এমন একটা দেশ যে সমাজের কথা বলেছে, সংসারের কথা বলেছে, কি করে সংসারটাকে আরো নিবিড় করতে হয় ভারতবর্ষ শিখিয়েছিল। আমাদের দুর্ভাগ্য, আমরা ইংরেজি শিক্ষার ফলে সংসারটাকে আর দেখলাম না, মনে করলাম বাড়িটা বাড়ি। বাড়ি তো বাড়ি নয়, বাড়িটা বেসিক্যালি আশ্রম। যদি সেখানে পারস্পরিক আদান প্রদান না হয় ভাবে, যদি পারস্পরিক স্নেহ না হয়, তাহলে সেটা বাড়ি হতে পারে না, হতে কখনোই পারে না। যদি আমরা মন দিয়ে বাচ্চানের কামশাস্ত্র করি, তাহলে সেখানে বাড়ির কথা বলা আছে, যে কিভাবে একটা ঘরকে সুন্দর করতে হয়। ঋষি দেখেছিলেন এইভাবে ঘরকে সুন্দর করা দরকার। তাই বিবেকানন্দ বলছেন যে আমাদের কাজ হচ্ছে অতীতের সঙ্গে বর্তমানকে যোগ দেওয়া। রবীন্দ্রনাথ স্বামীজি মারা যাওয়ার পর লিখেছিলেন, অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব পশ্চিমকে দক্ষিণে বামে রাখে মাঝখানে দাঁড়াতে পারিয়েছিলেন। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া
সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তার জীবনের শিক্ষা নয়। গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। তিনি ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়া নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। আমরা যখন বিদেশে বেড়াতে যাই, আমরা কিন্তু ওদের রেস্টুরেন্টটা দেখে মুগ্ধ হয়ে যাই, আমরা চওড়া রাস্তা থেকে মুগ্ধ হয়ে যাই, আলো দেখে আমরা পাগল হয়ে যাই, আমরা ভুলে যাই সমাজটা কিন্তু ভাঙছে ওদের ওখানে প্রতিদিন। যেমন গঙ্গা মুর্শিদাবাদে ভাঙন, বিরাট গঙ্গা ভাঙনের পাড় ভেঙে যাচ্ছে, ও দেশের সংসার ভাঙছে, সমাজ ভাঙছে। ওদের প্রতিদিন যে বই বেরোচ্ছে, সে বই হচ্ছে কিভাবে একটু সংসার এবং সমাজটাকে ভালো করা যায়। ওদের প্রতিদিন হচ্ছে কিভাবে মানুষকে একটু রিপেয়ার করা যায়। আমাদের দেশে তার কোনো প্রচেষ্টাই নেই। আমরা ওদের অনুকরণ করছি, অনুকরণের মধ্যে ডুবে যাচ্ছি এবং অসীম ভোগবাদের মধ্যে চলে যাচ্ছি। বিবেকানন্দ বলেছিলেন, ভয় হয় পাছেই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকাল আর্জিত রত্নরাজিনা ভাসিয়া যায়। প্রত্যেক জাতির কিছু বৈশিষ্ট্য থাকে। জার্মানদের বৈশিষ্ট্য ডিসিপ্লিন, ইটালি এবং ফ্রান্সের বৈশিষ্ট্য হচ্ছে আর্ট অ্যান্ড কালচার, আমেরিকার বৈশিষ্ট্য হচ্ছে নতুন জিনিসকে গ্রহণ করা, ইংল্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসা বাণিজ্য। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে হৃদয়ের উষ্ণতা। এটা যেন কোনোদিন ভুলে না যে ওটা আমাদের ইউএসপি। আমাদের ইউএসপি হচ্ছে হৃদয়ের উষ্ণতা। বিবেকানন্দ বলছেন, মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে যদি সংঘাত হয়, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও। আমরা যেন হৃদয়ের ভাষায় কথা বলতে শিখি। আর হৃদয়ের ভাষায় কথা বলতে যদি শিখতে হয়, তাহলে নিজের অনুভূতিগুলো বাড়াতে হবে। এই অনুভূতিগুলো বাড়াতে হলে বাড়ির মাকে অনুভূতি প্রবণ হতে হবে। রাসেল তার অন এডুকেশনে বলছেন, a generation of fearless women can change the world by bringing into it a generation of fearless children, not contorted into unnatural shapes, but straight and candid, affectionate generation free. একটি বাড়িতে যদি মেয়ে অনুভূতি প্রবণ হয়, সন্তানরা অনুভূতি প্রবণ হতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না। আর অনুভূতি যদি না হয়, সে যদি মেশিনে পরিণত হয়, সেই মেশিন বড় সাংঘাতিক জিনিস। বিবেকানন্দ একটি চিঠিতে লিখছেন, ভারতবর্ষ কি মারা যাবে? যদি মারা যায় তবে আধ্যাত্মিকতার মৃত্যু হবে। সেখানে রাজত্ব করবে কাম এবং বাসনা। তার পুরোহিত হবে মানুষের প্রতি সীমাহীন অত্যাচার, এবং আমাদের বলির বস্তু হবে মানবাত্মা। এই মানবাত্মাকে যেন আমরা না মারি। কয়েকদিন আগে একজন ভদ্রমহিলার সঙ্গে গল্প হচ্ছিল, তিনি বাস চালান, নারী স্বাধীনতা কোথায় পৌঁছাচ্ছে বলছি। তার স্বামী তাকে বললেন, দেখো আমি অ্যাম্বুলেন্স চালাই, তোমরা অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্স বাড়ির পুত্রবধূ চালাবেন বলে প্রথমে শ্বশুর শাশুড়ি কথা বলা বন্ধ করে দিলেন। তারপর তিনি যখন বাস নিয়ে বাজারে বেরোলেন, তখন পুরুষের বলে কখনো উঠবো না, মেয়ে চালকে গাড়ি অ্যাক্সিডেন্ট করবেই। এখন তিনি চালান, নিমতা থেকে হাওড়া একটা বাস চালান। তিনি আমাকে বলেছিলেন, যদি মেয়েদের কমার্শিয়াল ভেহিকল চালানো শেখানো যায়, তাহলে অ্যাক্সিডেন্ট কম হবে, কারণ মেয়েরা নিয়ম মেনে গাড়ি চালায়। সাংঘাতিক কথা বলেছিলেন, সাংঘাতিক কথা। মেয়েরা কিন্তু বেনিয়মে গাড়ি চালায় না। দেখবেন যত অ্যাক্সিডেন্ট হয় তার 90% কিন্তু ছেলেরা অ্যাক্সিডেন্ট করে, মেয়েরা কিন্তু অ্যাক্সিডেন্ট করে না, কারণ তার নিয়ম মানতে বাধ্য। যেহেতু প্রকৃতি, যেহেতু নিয়ম তাদের মধ্যে ইমবেডেড, ফলে মেয়েদের যদি প্রপার এডুকেশন দেওয়া যায়, কারিগরি প্রযুক্তির সঙ্গে যদি হৃদয়টাকে যুক্ত করানো শেখানো যায়, তাহলে বাড়িটা অন্যরকম হয়, বাড়ির চেহারা পাল্টে যায়। বিবেকানন্দ বাড়িগুলোকে পাল্টাতে চেয়েছিলেন। বলেছিল, আমি সেই সমাজ সংস্কারক নই যিনি কয়েকটা কসমেটিক চেঞ্জেস আনবেন, ওপর পরিবর্তন। আমি স্টেম ব্রাঞ্চ রিফর্ম চাই। একেবারে খোল নলচে পাল্টে যাবে। খোল নলচে যদি পাল্টাতে হয়, তাহলে নারীকে এগিয়ে আসতেই হবে, সব জায়গায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং পুরুষের সম্মান আদায় করে নিতে হবে। কাউকে অনুকরণ করা নয়, আমি পুরুষ হয়ে যাব সেটা নয়, আমি আমার নিজের বৈশিষ্ট্য নিয়ে বেঁচে থাকবো এবং পথ দেখাবো একটি সংসারকে, একটি সমাজকে। তবেই বিবেকানন্দের নারী শিক্ষার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, যে ভারতবর্ষের কথা তিনি বারবার বলতে চেয়েছিলেন, শ্রেণীহীন এবং শোষণহীন সমাজ, সেটি আমরা তৈরি করতে পারবো। আমি এই অবধি বলেই থামছি, কারণ এর বেশি বললে আর ছাত্রীদের মন থাকবে না।